যে বিডিআরে আমি 57 জন সেনা কর্মকর্তা হারালাম, এরপরে অফিসারদের যারা যেই মানে মুষ্টিমেয় কিছু অফিসার এটা প্রতিবাদ করলো, প্রত্যেকে কিন্তু চাকরিচ্যুত, প্রত্যেকে কিন্তু পানিশড বিভিন্ন ভাবে। এগুলা নিয়ে আপনি যখন কথা বলবেন তখন বলবেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে টানাটানি করছে এরা সেনাবাহিনীকে কি বলবো মানে ডাউন প্লে করতে চাচ্ছে। অথচ দেখেন এই 5ই আগস্টের পরে ওই যে আজম, মির্জা আজম, নানক যারা ডিরেক্টলি এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর লোকজনের মানে সহায়তায় দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি আপনি ভাই কাকে কি বলবেন ভাই বলেন তো? আপনি যদি আবেগে গল্প ছাড়েন যে ব্রাদার ইন আর্মস, আমার ভাই, আমার অমুক, কার্যক্ষেত্রে যদি আপনি তার খুনিদের পাশে অবস্থান নেন, এবং আপনি দেখেন যে আমাদের হাসিনার ভয়টা দেখেন যে সে সময় অস্ত্র নাই শোনার পরেও সে বলছে যেন ক্রস ফায়ার না হয়, কারণ সে জানে যে এদের যে ট্রেনিং এবং এদের যে সাহস। যেমন কর্নেল গুলজার তার এক বন্ধুকে বলছিলেন, আমার চ্যানেলে আছে কোন একটা ইন্টারভিউতে, গুলজার সাহেব বলছিলেন যে আমাকে জাস্ট একটা এলএমজি পাঠাও, জাস্ট একটা অস্ত্র পাঠাও আমার কাছে, কোনোভাবে তোমরা একটু পৌঁছানোর ব্যবস্থা করো। তো আমরা তো জানি তাদের ট্রেনিং, তাদের যে সাহস, ট্রেনিং তো না, সাহস হচ্ছে মূল বিষয়টা। তো কি বলবেন আপনি বলেন তো? মানে একে একে কি আগেও শাস্তি দেওয়া হয়েছে, পরবর্তীতে 5ই আগস্টের পরেও যাদেরকে বিচারের জন্য ধরা দরকার ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সহায়তা করা হয়েছে। জি, আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে সেনাবাহিনীতে যে অস্ত্র প্রশিক্ষণ, রণকৌশল প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ, সেগুলো অবশ্যই আছে, কঠোর প্রশিক্ষণ। বাট আমাদের সেনাবাহিনীর সব থেকে বড় যে প্রশিক্ষণের সুফল সেটা হচ্ছে আমাদের কলিজাটাকে প্রচন্ড বড় করে দেওয়া হয়। আমাদেরকে যে ভয় বলে কোনো কিছু নাই সেই জিনিসটা বলা হয় এবং সেটা আমরা ফলো করি। আমি ছোট্ট একটা জিনিস বলি ভাই, আমাদেরকে প্রশিক্ষণের সময় 3 রকমের শেভ করতে হতো। যদি আমি ধরেন নর্মাল নিজে থেকে শেভ করলাম ফোম দিয়ে, গুড, যদি 3 মিনিট সময় পাই শেভ করে নিলাম। আর যদি আমি শেভ না করি, কেউ যদি সেটা দেখে, সেক্ষেত্রে বলা হয় ড্রাই শেভ, মানে এখন আর কিছু না, পকেট থেকে শেভিং রেজার বের করো, কোনো কিছু ছাড়া শেভ করো। 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে, তারপরে যদি আমার কাছে রেজার না থাকে, ব্রিক শেভ, একটা ইটের টুকরা নাও, ইটের টুকরা দিয়ে এইভাবে তুমি ঝামা চামড়া ছিলে দিয়ে আমি করব। আমার কাছে, আপনার কাছে খারাপ লাগতে পারে, বাট দেখেন আমাদেরকে কিন্তু শৃঙ্খলাটা সেইভাবে শেখানো হয়। আমার যেটা করবার সেটা আমি করব, যদি না করি তাহলে আমাকে পস্তাইতে হবে। 2 নাম্বার, হাজার বুলেট আসুক, হাজার সেখানে আমার শত্রু আসুক, আমার যে দায়িত্ব আমার ইউনিফর্মের ইজ্জত রক্ষার জন্য, আমার দেশকে বাঁচানোর জন্য আমাকে সেটা করতে হবে। এবং আমরা যে জেনারেল শাকিলের কথা শুনলাম, সেখানে একজন সৈনিকের, আত্মবিশ্বাসী সৈনিক যে মরতে ভয় পায় না, তার কথা শুনলাম। কিন্তু এখন এই সেনাবাহিনী তো ভারতের পছন্দ না, তাদের জন্য ভয়ের কারণ। এই সেনাবাহিনীকে ভাই আমি একটা জিনিস বলি, আজকে কথাটা অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, আমাদের এখন সেনাবাহিনী, আপনি যাদের কথা বললেন যে জেনারেল ওয়াকারের আশপাশে যারা আছে, যারা তাকে ভুল পথে চালিত করছে অথবা খুবই মাস্তানি দেখাইতেছে, মনে করতেছে কি হয়ে গেল, আরো দেখাবো, আরো আছে, আসিতেছে, এই তো শুরু জেনারেল হাসান নাসিরকে দিয়ে। ভাই তোমরা কার স্বার্থে কাজ করতেছো সেটা কিন্তু আমরা বুঝি। এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমার বা আপনার কথা বলার তো কোনো ইচ্ছা নাই, আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি না। সেনাবাহিনী একটা গৌরবের প্রতিষ্ঠান, আমরা কথা বলতেছি তার মধ্যে, তার মগজের জায়গায় অথবা তার হাত পায়ে যে সমস্ত দুষ্ট, যারা সেনাবাহিনীর ইউনিফর্ম পরার যোগ্যতা রাখে না, যারা গুম খুন অর্থ কেলেঙ্কারির সাথে যুক্ত, তাদের ব্যাপারে কথা বলতেছি, তাদেরকে সরাই দিয়ে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার কথা বলতেছি। এখন এই লোকগুলো সেটা শুনবে না, তারা সেনাবাহিনীর ভিতরে থেকে আরো বিতর্কিত সিদ্ধান্ত নিবে, যেটা জনগণ বা আমরা পছন্দ করব না। কারণ তারা বিতর্কিত সিদ্ধান্ত নিবে, সেনাবাহিনীকে জনগণের চোখে খারাপ বানাবে, এটা লাভকার হবে। আমি আগেই বলছি, বাংলাদেশের সেনাবাহিনীর 2টা বড় শক্তি, সুপ্রশিক্ষণ এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করা। এটা ভারতের সেনাবাহিনী বা আমাদের শত্রুর নাই। তো যত তারা নিজেরাই সেনাবাহিনীর উপরে বসে থেকে সেনাবাহিনীকে পচাবে, ততই ভারতের লাভ। তারা দিন কালকে রিটায়ার করবে, 1 বছর পরে 2 বছর পর রিটায়ার করে তাদের হয়তো দুবাইতে বা ভারত তাদের জন্য ব্যবসার অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, জমি সব কিনে রেখে দিছে। তাদের তো চিন্তা নাই সেনাবাহিনীর ইজ্জত থাকলো কিনা। আমাদেরকে যাদের সেনাবাহিনী থেকে গুম করে নিয়ে আমাদেরকে ইউনিফর্ম ছিঁড়ে ফেলে আমাদেরকে বাইরে পাঠাই দিচ্ছে, তারা আমাদেরকে জেলে ভরছে,
তাদের চিন্তাটা আসলে হয়ে গেছে বেশি, কারণ আমরা সেনাবাহিনীকে ভালোবাসি। আপনি কি আপনার নিজের স্বার্থে এই কথাগুলো বলতেছি? আমি কি সেই জন্য 10 লাখ টাকা 20 লাখ টাকা পাবো আজকের এই প্রোগ্রাম করে? ভাই আমার তো কোনো স্বার্থই নাই। আমার কিসের স্বার্থ? বরঞ্চ আমি ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভাবে। এই হরিদাস পালেরা নানা রকম ঝামেলা করতেছে। এবং আপনি দেখেন যে আপনাকে যে গুম করলো, আপনাকে যে টর্চার করলো আফটার মানে বিডিআর এই হত্যাকাণ্ড, তাকেও তো বের করে দিছে ব্রিগেডিয়ার রাশিদ, না? ব্রিগেডিয়ার রাশিদ তাকে সেফলি যখন 5 আগস্টের পর সে জানতো যে আমি অন্তত সাক্ষী দিব, বাট কে আছে? কর্নেল ইমরান ইবনে রৌফ, সে তো এখনো বিজিবিতে আছে। সেই ধরনের লোকগুলো তো আছে। আর যেখানে জেনারেল হাসান নাসির কন্টেনমেন্টে ঢুকতে পারবেন না, সেখানে এই গুম খুনের সাথে যারা আছে তারা কন্টেনমেন্টের ভিতরে বসে আছে। তো এগুলো কার স্বার্থে হচ্ছে? আমি বলবো সেনাবাহিনী আমাদের সবার প্রিয়, জনগণের প্রিয়, শুধু আপনার আমার না। বাট এরা নিজেরাই সেনাবাহিনীকে পচায় এরা একদিন বাইরে চলে যাবে, বাট সেনাবাহিনীকে আরো দুর্বল করা হবে, জনগণের থেকে দূরে জায়গা নিয়ে আসবে। এবং এরা চাচ্ছে ভারত এবং হাসিনার ইচ্ছে অনুযায়ী সেনাবাহিনীকে একটা ঘৃণার জায়গায় নিয়ে আসা। ভাই আমরা তো সেটা চাই না। তোমরা যারা ঘৃণিত কীট, তোমরা যারা কুকুরের থেকে অধম, আমরা চাই তোমাদেরকে এখনই ঘাট ধরে বের করে দিতে। এবং ইনশাল্লাহ তোমরা যদি এটা চালাই যাও, অসুবিধা নাই, আমরা সেই কাজটাই করব। রাইট। এবং ধরেন যে আমি তো মনে করি বিডিআর কমিশনকে যদি পূর্ণ সহযোগিতা করা না হয়, কারা কারা করছে না, কি করছে না, তাদের 14 গোষ্ঠী আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং যারা 5 আগস্টের পরে এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, আমার 57 জন সেনা কর্মকর্তা হত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে যারা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কারণ অ্যাকচুয়ালি বর্তমান যুগে কোনো কিছু আপনি গোপন রাখতে পারবেন না সুমন ভাই, আমার যতটুকু পর্যবেক্ষণ আর কি, কোনো না কোনো ফরম্যাটে এটা চলে আসবে। আচ্ছা কনক ভাই, আমি বলি এই প্রসঙ্গে কথাটা একটু বলে নি। ধরেন গোপন রাখার থেকে বড় কথা হচ্ছে ম্যাচুরিটির জিনিস। আমি সবসময় বলি যে জেনারেল ওয়াকারের আশপাশে যারা আছে তারা ম্যাচুরিটি, এই যে ডিএমআই আছে, তারপরে এই যে ছিল জেনারেল মাসুদ আছে, আমি নাম ধরে বলতেছি, আমি তো বলছি এখন থেকে আমি নাম ধরে বলবো। এরা মনে করে এরা অনেক ম্যাচুর এবং স্মার্ট, বাট এরা যে জেনারেল ওয়াকারের কতটুকু ক্ষতি করতেছে জেনারেল ওয়াকার তো বুঝতে পারতেছে না, বাট আমরা বুঝতে পারতেছি। আপনি জানেন, আমি জানি, আপনাদের কাছে কিছু কিছু অডিও আছে। এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছিল এবং হত্যাকাণ্ডের নির্দেশ কারা দিয়েছিল, কোন জায়গা থেকে আসছিল, সেই অডিওগুলো কিন্তু আছে। আমরা সেই অডিওগুলো এখনো কিন্তু পাবলিকে আনতেছি না, আমরা নিশ্চিত হয়ে নিতে যাচ্ছি সেটার অথেন্টিসিটি। সেগুলো তাহলে আপনারা যারা ষড়যন্ত্র করতেছেন আপনারা টিকবেন না। আমরা এখনো কিন্তু রাষ্ট্র টেনে রাখছি, বাট আমাদেরকে সেই রশি ছেড়ে দিতে বাধ্য করবেন না। না, এখন সুমন ভাই কত হরিদাস পাল দেখলাম না, জেনারেল আজিজ, হাসিনার চোখ রাঙানি, আজিজের চোখ রাঙানি, তার গুন্ডা ভাইদের চোখ রাঙানি, এগুলো তো ভাই আমরা দেখছি ভাই। আপনি আর কত চোখ রাঙাবেন, আপনি আর কত ভয় দেখাবেন, আপনি কত বড় হরিদাস পাল হবেন, কোনো লাভ নাই রে ভাই। এবং আমাদের কাছে বহু ইনফরমেশন আমরা আসলে ভ্যালিডেট করতে একটু সময় নেই, বিশেষ করে আমি ধরেন একটু অনেক রকম চেক ব্যাক করে একটা ইনফরমেশন ছাড়ার চেষ্টা করি। তো আমার মনে হয় যে সবার বোধোদয় হোক, মানে শুভ বুদ্ধির উদয় হোক। এবং আমি আবারও তো স্যালিউট জানাই জেনারেল মেজর জেনারেল শাকিলকে, তার তিনি যেই এত গোলাগুলির মধ্যে খালি হাতে বসে, আপনি যদি দেখেন যে তার কথার ধাপগুলো, তিনি দেশের প্রধানমন্ত্রীর প্রতি তার অবস্থান থেকে যে শ্রদ্ধা জানানোর, এই অবস্থাতেও কিন্তু সেটি জানিয়েছেন। তিনি মানে ডেকোরাম পরিপূর্ণ পালন করেছেন। তার হাতে অস্ত্র নাই, কিছুক্ষণ আগে তাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে গিয়েও সামহাও তিনি বেঁচে গেছেন। তারপরেও তার যে দৃঢ় যে অবস্থান, আপনি এই লেভেলের অফিসার আছে এখন? আপনি বলেন তো, আমাদেরকে তো 57 জনকে মেরে যে অবস্থা করা হয়েছে না ভাই, আমি কিন্তু মানে কি বলবো, একজন সিভিলিয়ান আমি, কিন্তু আমার পর্যবেক্ষণ কিন্তু খুব খারাপ আর কি, হচ্ছে না। অফিসারের মান বা অফিসারের মানে কোন লেভেলের অফিসার প্রশিক্ষিত, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো সব থেকে স্বল্প প্রশিক্ষিত বা কম বুদ্ধিসম্পন্ন অফিসারও আমাদের জন্য একজন অ্যাসেট, কারণ সেটার ভ্যালু অনেক। বাট আমি কিছুদিন আগে একটা আলাপ বলছি, জেনারেল শাকিল সহ যে 57 জনের যেই দেশপ্রেম ছিল, বা এদেরকে তো সবাইকে তো এক জায়গায় জড়ো করা হয়েছিল,
দেশপ্রেমিক সবাইকে, হাসিনা ক্ষমতায় সেই সবাইকে জড়ো করলো এক জায়গায়। আমি কিন্তু বলছি না যে এখন আমাদের অফিসাররা খারাপ, আমি বলছি এই যে দৃঢ় যে অবস্থান, এই যে সাহসিকতা, এই জায়গাটা মানে আমি আনপ্যারালাল মনে হয় আর কি আমার কাছে বর্তমানের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। আমি কিন্তু আপনার কথা দ্বিমত করছি না, আমি বরঞ্চ আপনার কথা আমি একমত পোষণ করে বলছি যে দেখেন, আমি আবারও বলছি, সেনাবাহিনীতে আমার প্রশিক্ষণ বা আমি কতটুকু অস্ত্র চালাতে পারলাম, কতটুকু মিলিটারি ক্রাফট বা রণকৌশলে আমি পারদর্শী, সেটার থেকে সব থেকে বড় কথা হচ্ছে সাহস এবং দেশপ্রেম। সে দুটো হচ্ছে প্রথমে। এখন সাহস আর দেশপ্রেমের জায়গায় আমি কি এই জায়গায় রাখছি? না, আমি আপনারা আহত হতে পারেন সেনাবাহিনীর যারা উপরস্থ জায়গায় আছেন, আপনাদের দেশপ্রেম থাকলে 15 বছর দেখতাম না। আপনাদের দেশপ্রেম থাকলে আপনারা অনেক কিছু বলেন যে আপনারা 5 তারিখে হাসিনাকে পালায় যাইতে বাধ্য করছেন। আমি আপনাকে দুইটা প্রশ্ন করি, আপনার দেশপ্রেম থাকলে কি আমাদের এই 16 জুলাইয়ের পর থেকে আমাদের 2000 ছাত্র জনতা মারা যেত? এমন তো না তারা বাজ পড়ে বা ভূমিকম্পে মারা গেছে, তারা আপনাদের গুলিতে, পুলিশের গুলিতে মারা গেছে, বিজিবির গুলিতে মারা গেছে। বিজিবির প্রধান এখনো তার জায়গায় আছেন কিন্তু। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের যদি দেশপ্রেম থাকতো তাহলে কিন্তু এই আগস্টের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো না হাসিনার পতনের জন্য। আপনারা যেই মুহূর্ত থেকে আর্মিকে ডিপ্লয় করার আদেশ দেওয়া হয়েছে, আপনারা বলতেন। জেনারেল নুরুদ্দিনের কথা মনে আছে? এর সাথে তাকেও ডিপ্লয় করতে বলছিল, ছাত্র জনগণের উপর গুলি করতে বলছিল, উনি তো করেন নাই। বাট আপনারা তো তারপরেও স্টার্ট মেনে নিছেন, আদেশ দিচ্ছেন, এবং 5 তারিখের কথা বলেন যে আপনারা বিজয় আনেন নাই। হইলে আপনারা 5 তারিখে হাসিনাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আর্মি, নেভি, এয়ারফোর্স মিলে ওকে এবং তার সাথে আওয়ামী লীগের লোকদেরকে পালায় যাইতে মানে সেফলি ইন্ডিয়াতে রেখে আসতেন না, পালায় যায় নাই। মানে সুমন ভাই, এই অথরিটি কে দিছিল তখন সেনাবাহিনীর প্রধানকে? এটা তো আমাদের শোনার দরকার। আমরা অনেক কিছু দিতে হবে। হাসিনাকে কে দিছে? ভাই আমি বলি, আমরা তো অনেক বক্তৃতা শুনতেছি বিভিন্ন জায়গায়, ফুল স্টপ, নন স্টপ, কমা স্টপ। বাট আপনি আমাকে বলেন, এই দুইটা জায়গায় ক্লিয়ার করেন, 626 জনকে যে রাখা হয়েছিল মানবিক কারণে আমি জানি, তারপরে কেন বিচার ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হলো? 2 নম্বর, হাসিনা এরশাদ যে গেছে, এরশাদ 6 জন লোককে সারা 8 বছরে হত্যা করছে, 6 জন। আর আপনি 6000-এর বেশি লোককে এই 15 বছরে হত্যা করা যে পতিতা খুনি হাসিনা, তাকে আপনি আরাম করে বসায় প্লেনে করে তার বাপের বাড়ি ইন্ডিয়াতে রেখে আসছেন। সেটার ব্যাপারে আপনি জানান, আমাদেরকে, জাতিকে জানান। এটা তো এমন না যে হাসিনা প্লেন ডাকছে উবার কল করার মতন যে প্লেন আসো আমি চলে গেলাম। এটা তো 3 তারিখ থেকে পরিকল্পনা হয়েছে। বিমান বাহিনী প্রধান যেখানে তারেক সিদ্দিকের বাসায় এসে পরিকল্পনাতে ছিলেন, খুনি জিয়াউল হাসান সেই পরিকল্পনাতে ছিল। তারা 3 দিন ধরে পরিকল্পনা করে হাসিনাকে ইন্ডিয়াতে রেখে আসছে, যেটা 6 তারিখে যাওয়ার কথা ছিল। আমাদের ছাত্র জনতার চাপে সে 5 তারিখে গেছে, এইটাই তার রাগ। এই পতিতা মহিলা চাইছিল একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 6 তারিখ সকালে চলে যাবে, সেইটা পারে নাই। ওর এখন মাথায় রাগ, এবং যেই লেজদের, তার দোসর যাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনে বাহিনীতে বসে রাখছে, তাদেরও সেখানে রাগ যে ও তো ভাষণ দিয়ে গেলে ওর একটা সুবিধা হইতো, বাট সেটা পারে নাই, সেই কারণে। যাই হোক, এই প্রশ্নগুলোর জবাব তারা দিচ্ছেন না, তারা অন্য জায়গায় অনেক থিওরি বলতেছেন। আগে শুধু এই দুইটা জিনিস বলেন, 626 আর কেন হাসিনাকে দেশে বন্দি না করে পালাই যেতে দেওয়া হলো। পালাই না, আপনারা সেফলি ইন্ডিয়াতে রেখে আসলেন।